হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তোমরা বাঁচতে দাও কবিতাটা পড়েছিলে এর আগের ক্লাসে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। কবিতার সৃজনশীল সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তোমরা চাইলে পূর্ববর্তী ভিডিওটা আরেকবার দেখতে পারো, যাতে কবিতাটা তোমরা সম্পূর্ণভাবে আবার যেটা বুঝতে পেরেছো সেটা স্মরণ করতে পারো। তো আজ আমরা এই কবিতার সৃজনশীল পড়ব। এখানে দুইটি সৃজনশীল দেওয়া আছে। একটি সৃজনশীল আমি নিজে করে দিব, আর একটি তোমাদের নিজেদেরকে করতে হবে। অনুচ্ছেদগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা একটি উদ্দীপক পড়ব, যে উদ্দীপকের সাথে আমরা মিল খুঁজে পাবো। আমাদের যে পঠিত কবিতার মূল কথা ছিল আমাদের যে প্রকৃতি আছে সেটা আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি, এবং ধ্বংস করার মধ্য দিয়ে সেটা জনজীবনের জন্য এবং বিভিন্ন প্রাণীর জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে কবি প্রকৃতির সমস্ত উপাদানকে রক্ষা করতে বলেছিলেন কবিতায়। তো আমরা এখন কবিতার সাথে মিল এবং অমিল বিভিন্নভাবে তুলনা করার মধ্য দিয়ে সৃজনশীল প্রশ্নটির উত্তর করার চেষ্টা করব। তোমরা কাগজ কলম নিয়ে বসতে পারো। চাইলে আমি যেভাবে প্রশ্নের উত্তরগুলো বলবো সেভাবে দ্রুত লিখে ফেলতে পারো। আমরা প্রথম অনুচ্ছেদটি পড়ব। খাল বিল নদী নালা আর পুকুরে ভরা এই দেশ। ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরেই সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব। সন্তানদের নিয়ে এখন শহরে বাস করেন। গ্রামের বাড়িতেও আগের সেই খাল বিল পুকুর নেই। সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই বেঁচে থাকবে। এখানে একটা চরিত্র আমরা পেয়েছি, নাজির সাহেব। যে নাজির সাহেব ছোটবেলায় খালবিল পুকুরে সাঁতার কেটেছেন। তার শৈশবের জীবন খুবই আনন্দপূর্ণ ছিল। গ্রামে তিনি বাস করেছিলেন, এখন শহরে থাকেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে। তো ছেলে মেয়েদেরকে নিয়ে যখন তিনি গ্রামে আসলেন তখন দেখলেন গ্রামে আগের মতো সেই খালবিল পুকুর নেই। ফলে তাদেরকে তিনি সাঁতার কাটা শেখাতে পারছেন না। বিভিন্নভাবে কৃত্রিমভাবে তোমরা হয়তো বলতে পারো যে তারা তো চাইলে সুইমিং পুলে সাঁতার কাটতে পারে, কিন্তু গ্রামের পরিবেশে সাঁতার কাটার যে আনন্দ সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তারা হয়তো নতুন একটা কিছু পাচ্ছে, কিন্তু যেটা তাদের নিজস্ব সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তো নাজির সাহেবের আক্ষেপ হয়েছে যে এই যে আমরা বই পুস্তকে যে গ্রাম দেখি, সবুজ শ্যামল গ্রাম, যেখানে পুকুর থাকবে, নদী থাকবে, গাছপালা থাকবে, বিভিন্ন রকম পাখির আওয়াজ থাকবে, সেই গ্রামটা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই বেঁচে থাকবে। একটা আক্ষেপ প্রকাশ পেয়েছে, যে আক্ষেপটা আমরা বাঁচতে দাও কবিতার কবির মুখেও শুনতে পেয়েছি। তা এখন আমরা প্রশ্নগুলোর উত্তর করতে চেষ্টা করব। ক নাম্বার প্রশ্ন, যেটার জন্য 1 নাম্বার বরাদ্দ আছে এবং যেটি তোমাদেরকে 1 লাইনে লিখতে হবে। প্রতিদিন কে আলোর খেলা খেলছে? কবিতায় তোমরা সরাসরি এই লাইনটা পেয়েছো। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, সরাসরি তোমরা বইতে পাবে। প্রতিদিন কে আলোর খেলা খেলছে? জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। একটা লাইন তোমরা পেয়েছো, তাহলে জোনাক পোকা এটার উত্তর হবে। তোমরা এই প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই 1 লাইনে লিখবে, 1 শব্দে লিখবে না, অবশ্যই 1 লাইনে লিখবে, শব্দে নয়। তাহলে লিখবে কি? জোনাক পোকা প্রতিদিন আলোর খেলা খেলছে। খ নম্বর প্রশ্ন, এটার জন্য তোমাদের 2 নাম্বার বরাদ্দ আছে। কাজল বিলে পান কৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তোমরা এটা 2 প্যারায় লিখতে হবে। প্রথমে 1 লাইন অথবা 2 লাইনে লিখবে, তারপর 3 লাইন অথবা 4 লাইনে তার পরবর্তী অনুধাবন অংশটা লিখবে। তো প্রথম অংশে আমরা কি লিখব? উল্লিখিত আহ্বান দ্বারা বা উপরোক্ত আহ্বান দ্বারা কবি প্রাণী জগৎকে স্বাভাবিকভাবে বিচরণ করতে দিতে বলেছেন। কথাটা তোমরা খেয়াল করো। উল্লিখিত আহ্বান দ্বারা কবি প্রাণী জগৎকে স্বাভাবিকভাবে বিচরণ করতে দিতে বলেছেন। 1 লাইনে শেষ করবে। পরবর্তী প্যারায় কি লিখবে? আমরা প্রতিদিন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি, যার ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে এবং ময়লা আবর্জনা পলি জমে যাচ্ছে। পলি জমে যে ফসল ফলার যে মাঠ ছিল সেগুলো দূষিত হচ্ছে।
এবং পানি দূষণ হচ্ছে, নদী দূষণ হচ্ছে। অতীতে যে শাপলা শালুক পাওয়া যেত যে খাল বিলে, সেখানে পানকৌড়ির ডাকে মুখর থাকতো পুরো এলাকা। এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে প্রাণীজগৎ বিচরণ করতে পারছে না। তাই কবি এই আহ্বান দ্বারা প্রাণীজগৎকে স্বাভাবিকভাবে চলতে দিতে বলেছেন বা বিচরণ করতে দিতে বলেছেন। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। এটা নিজের মতো গুছিয়ে লিখে ফেলবে। গ নাম্বার। গ নম্বরে আমরা যেটা করব, গ নম্বরে আমাদের জন্য ৩ নম্বর বরাদ্দ আছে। তাহলে প্রথমে আমরা এক লাইনে উত্তরটা লিখব, দ্বিতীয়ত আমরা কি বুঝতে পেরেছি সেটা লিখব, তারপর লিখব আমরা, দ্বিতীয়ত আমরা তুলনা করব, কি বুঝতে পেরেছি সেটা লিখে তুলনা করব। গ নাম্বার মূলত তুলনা করা, অর্থাৎ এই উদ্দীপকটার সাথে আমরা যে কবিতাটা পড়েছি সেটার তুলনা করা। উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি সাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে তোমাদের প্রথম উত্তর হবে, যেটা তোমরা প্রথম প্যারায় লিখবে, উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজের সঙ্গে সাদৃশ্য রয়েছে বা স্বাভাবিক বিকাশের সাথে সাদৃশ্য রয়েছে। তারপর দ্বিতীয়তে তোমরা লিখবে, কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতার শিশুটিকে বালির উপর তার মনের ভাব আঁকছে। তার জীবনের বিকাশের ধারা এটা একটা স্বাভাবিক কাজ, কিন্তু পরিবেশ যদি অনুকূলে না থাকে তবে তার জীবনের বিকাশ বাধাগ্রস্ত হয়ে যাবে, ফলে শিশুর আনন্দ, বেঁচে থাকার আনন্দ বৃথা হয়ে যাবে। তার পরবর্তী প্যারায় লিখবে তোমরা, উদ্দীপকে বর্ণিত সাঁতার কাটার বেলায়ও একই কথা প্রযোজ্য। নাজির সাহেব ছোটবেলায় গ্রামের জলাশয়ে সাঁতার কাটা শিখেছিলেন। এখন তিনি শহরে থাকেন, কিন্তু গ্রামেও আগের সেই খাল বিল পুকুর না থাকায় সন্তানদের তিনি সাঁতার কাটা শেখাতে পারছেন না। অর্থাৎ অনুকূল পরিবেশ না থাকলে শিশুকাল থেকে মানুষের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এখানেই উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি সাদৃশ্য বিদ্যমান। এইটুকু লিখলেই তোমরা পূর্ণ নম্বর পাবে এই প্রশ্নের উত্তরে। অর্থাৎ এখানে তোমাকে তুলনা করতে হবে, সাদৃশ্যটা কোথায় আছে সেটা লিখতে হবে। ঘ নম্বর, উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে, মন্তব্যটি প্রমাণ করো। এখানে তোমরা প্রথমেই যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের মতামতটা তোমরা প্রথমেই জানিয়ে দিবে। মতামত কিভাবে জানাবে? প্রথমে লিখবে প্রথম প্যারায়, উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপে বাঁচতে দাও কবিতার মূল সুরটি বা কবির মূল সুরটি প্রতিধ্বনিত হয়েছে। তারপর দ্বিতীয় প্যারায় তোমরা লিখবে, প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়, কিন্তু মানুষের হাতে দিন দিন প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দ বৃথা হয়ে যাবে। দ্বিতীয় প্যারা শেষ হলো। তারপর ৩ নম্বর প্যারায় তোমরা যেটা লিখবে, ৩ নম্বর প্যারায় যেটা লিখবে তোমরা, বাঁচতে দাও কবিতায় প্রকৃতি ও পরিবেশ ও প্রাণী জগতের সঙ্গে সুস্থ স্বাভাবিক বিকাশের কথা বলা হয়েছে। একটি শিশুর বিকাশের জন্য তার চারপাশে সুস্থ ও সুন্দর পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি চারপাশের পরিবেশ ঠিক না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। ৩ নম্বর প্যারাটিও শেষ হলো। এখন ৪ নম্বরে তোমরা যেটা লিখবে, তোমাদের উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য মূলত এই ৪ নম্বর প্যারা, যেখানে তোমরা নিজের মতো করে লিখবে, তোমাদের মতামতটা জানাবে। উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার এই দিকটিরই প্রতিফলন ঘটেছে। সুতরাং দিয়েও তোমরা লিখতে পারো, সুতরাং নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার এই দিকটিরই প্রতিফলন ঘটেছে। তিনি ছোটবেলায় গ্রামের জলাশয়ে সাঁতার কাটা শিখেছিলেন, এখন শহরে থাকেন। গ্রামের বাড়িতে আগের সেই খাল বিল পুকুর না থাকায় তিনি সন্তানদের সাঁতার শেখাতে পারছেন না। তাই নজির সাহেব আক্ষেপ করে বলেছেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবন পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই থাকবে। বাঁচতে দাও কবিতায়ও কবি একই মনোভাব ব্যক্ত করেছেন, সুতরাং মন্তব্যটি যথার্থ।
তাহলে এইভাবে যদি তোমরা লিখতে পারো, আশা করি তোমরা প্রয়োজনে ভিডিওটি বন্ধ করে হলেও আমি যেভাবে বলেছি সেভাবে খাতায় উত্তরগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পর তোমরা পরবর্তীতে যখন আবার পড়বে তখন বুঝতে পারবে যে একদম স্বচ্ছ একটা ধারণা হয়ে যাবে তোমাদের। মূলত আমরা যেহেতু এখানে 1 নাম্বার 1 লাইনে লিখব, এটা যেহেতু 2 নাম্বার তাহলে 2 প্যারায় লিখব, এটা 3 নাম্বার 3 প্যারায় লিখব, এটা 4 নম্বর 4 প্যারায় লিখব। এখানে আমি এই পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রশ্ন শুরু থেকে শেষ করা পর্যন্ত মূলত এগুলোর উত্তরই দিয়েছি ধারাবাহিকভাবে, তোমাদেরকে আমি বলে দিয়েছি। তোমরা প্রয়োজনে ভিডিওটি মাঝে মধ্যে বন্ধ করে হলেও উত্তরগুলো খাতায় লিখে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উত্তরগুলো করতে হবে। পরবর্তীতে যে 2 নম্বর সৃজনশীলটা দেওয়া আছে এটা তোমরা নিজেরা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।